শিশুদের শ্বাসতন্ত্রের জটিলতার অনেকগুলো রোগের মধ্যে অন্যতম সিস্টিক ফাইব্রোসিস। এটি প্রাণঘাতী রোগ হওয়ার পরেও অন্যান্য রোগের মতো সংখ্যায় অনেক বেশি দেখা যায় না। কেন যায় না সে বিষয়ে আমরা পরে কথা বলবো। আন্তর্জাতিক সিস্টিক ফাইব্রোসিস দিবস উপলক্ষে আমাদের আরোগ্য নিকেতনের বিশেষ আয়োজন। আমাদের আজকের আলোচনার বিষয় শিশুদের সিস্টিক ফাইব্রোসিস। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার শাকিল আহমদ, প্রেসিডেন্ট বাংলাদেশ পিডিয়াট্রিক পালমোনোলজি ফোরাম। সঙ্গে আরও আছেন ডাক্তার সুদীপ্তা রায়, সহযোগী অধ্যাপক শিশু বিভাগ, আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। সঙ্গে আরও আছেন দেশের স্বনামধন্য শিশু বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার লুৎফুল কবির, সাবেক সভাপতি বাংলাদেশ পিডিয়াট্রিক পালমোনোলজি ফোরাম। আপনাদের তিনজনের আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। আমি শুরুতেই অধ্যাপক ডাক্তার লুৎফুল কবির আপনার কাছে জানবো যে আমরা অনেকগুলো রোগের নাম শুনি, অনেক বেশি মাত্রায় শুনি, কিন্তু সিস্টিক ফাইব্রোসিসের নাম আসলে তুলনামূলকভাবে আমরা একটু কম শুনি। এই রোগটা সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দেন। ধন্যবাদ। সিস্টিক ফাইব্রোসিস একটি জন্মগত প্রাণঘাতী অসুখ বাচ্চাদের। এই অসুখ সম্পর্কে প্রথম আমার অভিজ্ঞতা হয় 1996-এ, যখন আমি সিলেট মেডিকেল কলেজে অধ্যাপক ছিলাম, সহযোগী অধ্যাপক। আমার আন্ডারে একটা বাচ্চা ভর্তি ছিল, 9 বছর বয়স, নাজমা। তার বুকে সমস্যা ছিল, ভালো ছিল না। তো আমাদের সেই সময় চিন্তা করলাম যে তার কিছু পরীক্ষা করা দরকার। আমরা অনেক চিন্তা করেছি, ডায়াগনোসিস, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, মাথায় সিস্টিক ফাইব্রোসিস ছিল, সেটা শেষের দিকে ছিল। কিন্তু তার জন্য যে পরীক্ষা করা, যে শরীরে ঘাম পরীক্ষা করে রোগ নির্ণয় করা, সেটা তখন সম্ভব ছিল না বাংলাদেশে। তো যারা সিলেটে থাকে তাদের একটা পা বিদেশে থাকে, লন্ডনে থাকে। তাই আমি বলছিলাম যে পার্টিকে যে আপনাদের কি বিদেশে যাওয়ার সুযোগ হতে পারে? হ্যাঁ স্যার, হবে। তাহলে আপনি বাচ্চাকে নিয়ে যান, আমরা লিখে দিই, রেফার করি। 3 মাস 4 মাস পরে একটা চিঠি আসে, মেয়েটা লিখেছে আমার রোগটি ধরা পড়িয়েছে, আমার রোগের নাম CF, আমার বাসায় নার্স আসে, আমাকে বুকের ব্যায়াম, চেস্ট ফিজিও দেয়, এবং বাসায় নার্স আসে, আমাকে পড়াশোনা করায়। তখন আমাদের ধারণা হলো যে আমাদের দেশে এই অসুখ আছে। এবং আমরা পরবর্তী সময়ে 2017 থেকে আমরা এই অসুখটি রেকর্ড করা শুরু করি। তো আমরা শরীরকে পেঁচিয়ে ঘাম বের করে সেই ঘাম আমরা পরীক্ষা করে আমরা রোগ নির্ণয় করা শুরু করলাম বাংলাদেশে। এইভাবে করতে করতে আমরা প্রায় 95 কেস আমরা 17 বছরে আইডেন্টিফাই করি, এবং আমাদের একটা পেপার পাবলিশ হয়, সেটা আমেরিকান গ্লোবাল পিডিয়াট্রিক হেলথে। এবং এইভাবে ঘাম পরীক্ষা করে রোগ নির্ণয় করা, এটা খুব কাম্বারসাম, কিন্তু আমাদের তো কোনো উপায় ছিল না। তা আমাদের তো ঘাম তো দরকার, কিন্তু সেই ঘাম পরীক্ষার যে যন্ত্র সেটা আমাদের নাই। তা আমরা কি করব? আমরা কি তাদেরকে চিকিৎসা দিব না? তা আমাদের কনটেক্সটে অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি অ্যাপ্লাই করে আমরা চেষ্টা করলাম যে ডায়াগনোসিস করার জন্য। তো এইভাবে আমরা এই রোগটি সম্পর্কে জানতে পারলাম। আপনার কাছে আসবো। আমি একটু অধ্যাপক ডাক্তার শাকিল আহমদ আপনার কাছে জানবো যে মানে এটার ব্যাপ্তি বাংলাদেশের বাইরে, আসলে পৃথিবীতে এর চিত্র আসলে কেমন? ব্যাপ্তির বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের একসময় ধারণা করা হতো সিস্টিক ফাইব্রোসিস ককেশিয়ান রোগ, অর্থাৎ ইউরোপ আমেরিকার রোগ। এবং কোভিড স্যার যেটা বলছিলেন যে উনি 95 সালে প্রথম একটা রোগীকে তাও ইংল্যান্ডে পাঠিয়ে ডায়াগনোসিস করেন। ও, এটি 95 সালের কথা আপনি বললেন? এটাও ইংল্যান্ডে পাঠিয়ে সন্দেহ হয়েছিল বলে। আমি যখন শিশু বিষয়ে পড়াশোনা করি, সেই 93-94 সাল থেকে 97 সাল পর্যন্ত, তখন আমরা একটা রোগীও দেখিনি। তারপর ধীরে ধীরে ভারতে এই রোগী ডায়াগনোসিস শুরু হলো। তখন আমরাও চিন্তা করলাম আমাদের মধ্যে আছে, এবং 2000 সাল থেকে অধ্যাপক কবির স্যার এটাকে ডায়াগনোসিস শুরু করেন। আমি ডাক্তার সুদীপ্তা রায় আপনার কাছে জানবো যে লক্ষণগুলো আসলে পরিষ্কারভাবে আসলে কি কি? ধন্যবাদ আপনাকে। তো সিস্টিক ফাইব্রোসিস একটা জেনেটিক রোগ, যেটা শ্বাসতন্ত্রের একটা জেনেটিক রোগ। এখানে CFTR জিন বলে একটা জিন আছে, এখানে মিউটেশন হয়। এখানে আমরা 2000-এরও বেশি মিউটেশন হতে পারে। সো রোগের লক্ষণ কিন্তু জন্মের পরেই আমরা পেতে পারি, জন্মের প্রথম মাস থেকে। তো কি হতে পারে? এমন হতে পারে যে জন্মের পর একটি শিশু সাধারণত যে প্রথমবার যে টয়লেটটা করে সেটা 48 ঘন্টার মধ্যে করে। সেক্ষেত্রে সিস্টিক ফাইব্রোসিসের পেশেন্টের ক্ষেত্রে সেটা ডিলে হতে পারে।
তো এটাও একটা লক্ষণ, যেটাকে আমরা মেকোনিয়াম বলি, ডিলিট পাসেস অফ মেকোনিয়াম হতে পারে। তো এটার জন্য দেখা যায় যে বাচ্চার পেট হয়তো ফুলে যাচ্ছে, টয়লেটটা হচ্ছে না, এটাকে আমরা মেকোনিয়াম আইলিয়াস বলি। তো এরকম বাচ্চার ক্ষেত্রে আরও দেখা যায় তাদের জন্ডিস, যেটা হয় সাধারণত বাচ্চাদের, নবজাতকদের, এটা অনেক প্রলং হচ্ছে, জন্ডিসটা ভালো হচ্ছে না। তো এটাও একটা লক্ষণ হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে বাচ্চা দেখা যায় যে প্রথম মাস থেকেই তার কাশি শুরু হয়ে যায়, সেই কাশিটা দীর্ঘস্থায়ী, সেটাও ভালো হচ্ছে না। তারপরে বাচ্চা যখন আরেকটু বড় হতে থাকে দেখা যায় যে তার বারবার শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসের সাথে বাঁশির মতো আওয়াজ পাওয়া যায়। তো এগুলো প্রাথমিক পর্যায়ে আমরা ব্রঙ্কিওলাইটিস বলে ডায়াগনোসিস করি। তো সেক্ষেত্রে দেখা যায় সিস্টিক ফাইব্রোসিসের বাচ্চার ক্ষেত্রে এরকম লক্ষণ বারবার হয়। তারপর আরেকটু বড় হলে দেখা যায় তাদের নিউমোনিয়া হচ্ছে, সেই নিউমোনিয়াটা আবার একবার না বারবার হচ্ছে। সে প্রথমবার নিউমোনিয়া হলো, ট্রিটমেন্ট নিচ্ছে হসপিটালে, সেকেন্ড টাইম আবার হলো। এটার সাথে সিস্টিক ফাইব্রোসিসে দেখা গেছে এটা মেইনলি শ্বাসতন্ত্রের রোগ, কিন্তু 80 থেকে 90% বাচ্চার ক্ষেত্রে যেটা পরিপাকতন্ত্রেরও সমস্যা হয়, মেইনলি যেটাকে আমরা ফ্যাট ম্যালঅ্যাবজর্পশন বলি, তেল জাতীয় খাবার হজমে প্রবলেম হয়। তো মা এক পর্যায়ে লক্ষ্য করে এটা অনেক আর্লি স্টেজ থেকেও শুরু হতে পারে, পায়খানার সাথে তেল যায়। তো এটা কিন্তু অনেক মারা এসে আমাদের বলে যে আমার বাচ্চার টয়লেটের সাথে তেল যাচ্ছে, তো এটা নোটিস করে। তো এটাও একটা খুবই একটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফিচার্স, বাচ্চার পায়খানার সাথে তেল যাচ্ছে। এবং বাই দিস টাইম দেখা যায় বাচ্চার ওজনটাও সেভাবে বাড়ছে না যেটা আমরা এক্সপেক্ট করছি। তো এরকম যদি লক্ষণ হয়, একটা বাচ্চার বারবার বাঁশির মতো আওয়াজ হচ্ছে, বারবার নিউমোনিয়া হচ্ছে, ওজন বাড়ছে না, পায়খানার সাথে তেল যাচ্ছে, তখন অবশ্যই অ্যাজ এ ফিজিশিয়ান আমাদের সন্দেহ করা উচিত যে এই বাচ্চাটার কিন্তু সিস্টিক ফাইব্রোসিস রোগ হতে পারে। তার সাথে যেহেতু এটা একটা জেনেটিক ডিজিজ, সেক্ষেত্রে হয় কি বাবা মার যদি আত্মীয়ের মধ্যে বিয়ে থাকে এবং দেখা যায় তার যদি একটা দুটা ভাই বোনের এরকম সমস্যা আছে, বারবার নিউমোনিয়া হয়, অথবা কোনো ভাই বোন যদি তার এরকম শ্বাসতন্ত্রের রোগে মারা গিয়েছে যার ডায়াগনোসিসটা হয় নাই, তখন কিন্তু আমরা সন্দেহ করি যে এই বাচ্চাটা মেবি সিস্টিক ফাইব্রোসিস তার হচ্ছে, এবং এক্ষেত্রে আমাদের অবশ্যই এই রোগ সিস্টিক ফাইব্রোসিস আমাদের এক্সক্লুড করতে হবে। আপনাদের কাছে একটা রোগী আসতে আসতে মানে কতটা সময় পেরিয়ে যায় যাদেরকে পান, মানে কোন অবস্থায় পান? এটা খুবই ভালো প্রশ্ন। ডক্টর সুদীপ্ত বলল যে রোগের লক্ষণ কিন্তু জন্মের পর থেকে শুরু হয়ে যায়। এই পেশেন্টটা ঘুরতে থাকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ডাক্তার কাছে যায়, চিকিৎসা নেয়। একটা ঘোরার এক্সাম্পল কি দিতে পারেন? আমাদের যে স্টাডি আমরা করেছি 95 কেস, এদের ভিতরে লক্ষণ দেখা গিয়েছিল যে 16 মাসে এবং রোগটা ধরা পড়ে 90 মাসে, মানে তার প্রায় 73 মান্থস গ্যাপ আছে একটা। এই সময়টা সে ঘুরতেছিল। তারপর যখন সে আমাদের কাছে আসলো অথবা বিশেষজ্ঞের কাছে গেল, তখন তার রোগটা চিন্তা করে তার পরীক্ষা করে রোগটা ধরা পড়লো। মাঝখান দিয়ে সে রিকারেন্ট নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, তারপরে ম্যালনিউট্রিশন, তাদের কিন্তু ওজন বাড়তে থাকে না, খুব ওজন কম হয়, হাইট কম হয়। তো একটা অপুষ্টি একটা ব্যাপার আছে, বাংলাদেশের সাথে ব্যাপক আছে, প্রসার আছে, মনে করে অপুষ্টিতে ভুগতেছে, কাজে এইসব কারণে সে ঘুরতে থাকে। তারপরে এই জন্য তার এই গ্যাপটা যে অনসেট অ্যান্ড ডায়াগনোসিস, এটা আমাদের দেশে প্রায় 73-74 মান্থস আমাদের দেশে, এবং এটা কিন্তু ইন্ডিয়াতে এবং পাকিস্তানে একই রকম। কিন্তু আমি যদি আমেরিকাতে দেখি, ওরা কিন্তু 6 মাসে ডায়াগনোস করে ফেলে, এবং 6 মাসে ডায়াগনোস করার পরে এই বাচ্চাগুলিকে সাপোর্ট দিয়ে চিকিৎসা দিয়ে এরা কিন্তু দীর্ঘদিন ভালো থাকে। আর আমাদের দেশে আমরা যখন রোগটা ধরতে পারি তখন কিন্তু তারা অ্যাডভান্সটি চলে যায়, এই বাচ্চাগুলি বেশি দিন সার্ভাইভ করে না। মানে কতটা সময় একজন রোগী পায় যদি তার ট্রিটমেন্ট শুরু না হয় বা তাকে যদি আসলে বের করার সুযোগ আসলে না হয়? আমেরিকাতে যেমন 6 মাসে ডায়াগনোসিস করছে, তাহলে কিন্তু শুধু শুরুতেই যে কথাটা বলেছিলাম আমরা যে তাদের রোগ নির্ণয়ের সক্ষমতা বৃদ্ধির জন্য হচ্ছে, সেটা তো একটা বটেই, কিন্তু রোগী যদি আমি আগে চিন্তা না করি, যেটাকে আমরা বলি থিঙ্ক সিএফ, একজন চিকিৎসক চিন্তা না করেন, তাহলে তো উনি এই রোগীর পরীক্ষা নিরীক্ষা করবেন না, যেটা স্যার 95 সালে একটা রোগীর কথা বললেন, চিন্তা করেছেন। তো এটা যদি আগে আমরা চিন্তা করতে পারি তাহলে আমরা কিন্তু আগে রোগটা ডায়াগনোসিস করতে পারবো। এই ক্ষেত্রে দুটো দল আছেন, আপনি যেটা বলছিলেন, জি, একজন হচ্ছে চিকিৎসক, আরেকজন হচ্ছে বাবা মা। বটে। দুইটা দলকেই এই রোগের লক্ষণ সম্পর্কে জানতে হবে এবং তার চিকিৎসা ব্যবস্থা কিভাবে করা সম্ভব সেইটা জানতে হবে। জি, এই দুটো বিষয়। তো এইখানে খুব কমন, সুদীপ্ত বলছিল যেটা নিউমোনিয়া, স্যারও বলছিলেন নিউমোনিয়ার কথা,
বাংলাদেশে নিউমোনিয়াটা হচ্ছে একটা কমন রোগ, আমরা সবাই নিউমোনিয়া জানি। আরেকটা কমন রোগ হচ্ছে অ্যাজমা, হাঁপানি। এই সিস্টিক ফাইব্রোসিসের সাথে এই দুইটা রোগের কিন্তু অনেক মিল আছে। আচ্ছা, মানে এই মিলের মধ্যে দিয়ে আসলে কিভাবে বের করা সম্ভব? এই মিলের মধ্যে এবং আরেকটা রোগীর সাথে মিল আছে, সেটা হচ্ছে যক্ষা। সুদীপ্ত বলছিল যে বারবার নিউমোনিয়া হয়, বারবার কাশি হয়। যক্ষা রোগের লক্ষণকে আমরা বলে থাকি যদি কারো 2 সপ্তাহের বেশি কাশি থাকে তাহলে যক্ষার পরীক্ষা করেন। কারণ এই যে 2 সপ্তাহের বেশি কাশি আছে, ফুসফুসে নিউমোনিয়া আছে এবং এই নিউমোনিয়াটা ভালো হচ্ছে না, এদের অনেক রোগী তখন যক্ষার রোগী হিসেবে চিকিৎসা হন, কিন্তু ভালো হয় না। ভালো হয় না। আমি এখানে একটা উদাহরণ জি, দিই। জি। বাচ্চারা বয়স 5 বছর, বাচ্চাটা কাশি থাকে প্রায়, স্বাস্থ্য হচ্ছে না। পরে বাবা মা আত্মীয় না, তা আমি ওজন নিলাম, ওজন নিয়ে দেখি তার 5 বছর বয়স 10 কেজি, যেখানে থাকা উচিত 18 কিলো 18 কেজি। হাইট নিলাম, হাইট দেখলাম তার 95 সেন্টিমিটার, যেখানে হওয়া উচিত 106 কি 7। কাজে তার ওজনও কম, হাইটও কম, এবং তাকে আমি আমার ছন্দ হলে এটা 65 হবে। তা আমি বললাম ঘাম পরীক্ষা করতে হবে। এই একটা অসুখ যেখানে ঘাম পরীক্ষা করা, রক্ত পরীক্ষা কত গুরুত্বপূর্ণ না। তা আমি আমার এখানে পরীক্ষা হয়, আমি বাচ্চাটাকে পরীক্ষা করতে পাঠালাম। আমি মাকে বললাম আপনি বুকে এক্স রে করবেন আর আমার কাছে নিয়ে আসবেন। এক্স রেতে তার ক্রিপিটেশন ছিল, যেটা আমরা যন্ত্র দিয়ে পাই আর কি, স্টেথোস্কোপ দিয়ে। তো নিয়ে আসছে রিপোর্ট 77 মিলিমোল, যেটা 60-র উপরে হলে কিন্তু ডায়াগনস্টিক। তো জিনিসটা হলো কি, এই যে বাচ্চা বাড়তেছে না, বাচ্চা ছোট আছে এবং বাচ্চার বুকে সমস্যা, এনাফ এই রোগটা চিন্তা করার জন্য। আর অ্যাজমা যদি হয় আমাকে ওষুধ দিলে সে ভালো হয়ে যাবে, আর যদি টিউবারকুলোসিস হয় জ্বর থাকবে, আমরা রোগ ধরতে পারবো এবং চিকিৎসা ভালো হয়ে যাবে। মানে কারো না কারো কাছে সে ভালো হবে। হ্যাঁ, ভালো হয়ে যাবে সে। টিউবারকুলোসিসের ক্ষেত্রে পারসিস্টেন্ট প্রবলেম হবে। এটা এমন না যে এদের ক্ষেত্রে হয় কি একবার অ্যান্টিবায়োটিক পেলেও সে মোটামুটি ভালো আছে, আবার 2 মাস 6 মাস পরে আবার হলো। যদি টিবি হয় তখন দেখা যাবে এটা যখন পারসিস্টেন্ট নিউমোনিয়া হবে তখন আমাদের অবশ্যই টিবি এক্সক্লুড করতে হবে, এবং আমরা করি, দেখা যায় টিবি টেস্ট থাকে না। তো সেক্ষেত্রে টিবির ক্ষেত্রে রিকারেন্ট নিউমোনিয়া হিসেবে আসার সম্ভাবনা নাই। মানে পারসিস্টেন্ট যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে টিবি হিসেবেও আমাদের অনেক একটা বড় পার্সেন্টেজ পেশেন্ট কিন্তু টিবির ওষুধ মানে কোনো না কোনো লাইফ টাইমে সে টিবির মেডিসিন পেয়ে আসছে। 1-2 পাই তারা। এই যে আমাদের ডায়াগনোসিস। স্যার আমি একটু আসছি, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। স্যারের কাছে একটু জানতে চাই যে আপনি বিরতির আগে একটি প্রসঙ্গের কথা বলছিলেন, কিন্তু একই সঙ্গে চিকিৎসক এবং অভিভাবক তারা আলাদা করতে পারবে কিভাবে এই রোগীটাকে বের করার ক্ষেত্রে, সেই বিষয়টি যদি পরিষ্কার করে বলেন। চিকিৎসকদের কথাটাই আগে বলি। জি। যেহেতু চিকিৎসকদের কাছে এই রোগীরা আসবেন, চিকিৎসকদের সন্দেহ করতে হবে তখনই যখন একটা রোগ যার সাথে টিবি রোগীর লক্ষণ কিছুটা মিল আছে কিন্তু আবার অমিলও আছে অনেকগুলো। জি। এবং এই রোগীর যখন ইতিহাস যদি উনি নেন, আমরা রোগীর যেটা হিস্ট্রি নিতে বলি, এই রোগীর হিস্ট্রি যখন নেবেন তখন জন্ম থেকে যদি হিস্ট্রি নেন, সুদীপ্ত যেটা বলছিল প্রথম যে পায়খানা করে তার নাম হচ্ছে মেকোনিয়াম, কালো রঙের পায়খানা, এটা দেরি হলো কিনা, তার জন্ডিসটা বেশি দিন আছে কিনা, তার নিউমোনিয়া বারবার হচ্ছে এবং ভালো হচ্ছে আবার হচ্ছে, শ্বাসকষ্টের রোগের চিন্তা করে কেউ হয়তো তাকে হাঁপানির চিকিৎসা দিচ্ছেন, কিছু ভালো হচ্ছে আবার হচ্ছে, কিন্তু তার উচ্চতা বাড়ছে না। টিবি রোগীর চিকিৎসা হচ্ছে কিন্তু সে ভালো হচ্ছে না, এবং মায়েদের জন্য হচ্ছে পায়খানার সাথে যদি তেল যায়। এবং আরেকটা জিনিস এটাকে বলা হয় এই রোগটা চুমু দিয়ে ডায়াগনোসিস করা যায়। আচ্ছা, মানে হচ্ছে যখন চুমু দিবে কেউ তখন তার ঘাম থেকে লবণাক্ত ভাব হবে, সল্টি ফিলিং হবে। আচ্ছা, যদি এইগুলো থাকে তাহলে বাবা মা যেভাবে চিন্তা করবেন চিকিৎসকও ভাববেন এই রোগটা কিন্তু এর হতে পারে। কিন্তু আপনি যেহেতু একটি সোসাইটির প্রেসিডেন্ট, আপনারা বক্ষব্যাধি নিয়ে কাজ করছেন, সোসাইটি আসলে অনেকগুলো কাজ করে, বিশেষ করে কনফারেন্সগুলো আমাদের চোখে পড়ে, কিন্তু শিশুদের এই সুপার স্পেশালিটিতে যারা আছেন তাদেরকে আসলে তাদের কাছে যেহেতু রোগীরা আসেন তাদেরকে এই ধারণা পরিষ্কার করার জন্য আপনারা কি করেছেন? প্রথমত হচ্ছে এটা নিয়ে আমরা গত
15 বছর ধরে নানা সময় সেমিনার সিম্পোজিয়াম করেছি, ওয়ার্কশপ করেছি, এবং এটা নিয়ে এই যে স্যার যেটা বলছিলেন ঘাম বের করা, মানে খুব কৌতূহলের বিষয় হচ্ছে অন্য রোগ রক্ত দিয়ে পরীক্ষা করা হয়, প্রস্রাব দিয়ে পরীক্ষা করা হয়, এটা ঘাম দিয়ে পরীক্ষা করা জটিল। মানে ঘাম তৈরি করতে হবে কিভাবে? পলিথিন পেঁচিয়ে। এটা আমরা 2001 সালে দিল্লিতে গেলাম, অল ইন্ডিয়া ইনস্টিটিউটের প্রফেসর কাবরা, ওনারা দেখলাম যে পলিথিন পেঁচিয়ে ঘাম বের করছেন। কিন্তু এখন তো আর এই পদ্ধতি নেই। এখনও আমাদেরকে ওই কোনো কোনো জায়গায় একটা মেশিন আছে আয়নাটোফোরোসিস বলে, সেই মেশিনগুলো দিয়ে ঘাম তৈরি করা হয়। আর না হলে পলিথিন পেঁচিয়ে ঘাম তৈরি করার কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই ঘামটা কিন্তু কেউ যদি বরিশালে থাকেন তিনিও কিন্তু এই ঘামটা পেঁচিয়ে তৈরি করে একটা বোতলের মধ্যে দিয়ে ঢাকায় পরীক্ষা করতে পাঠিয়ে দিতে পারেন। আচ্ছা, কিন্তু আমি আসবো আপনার কাছে, ডাক্তার সুদীপ তারাই আপনার কাছে জানবো যে এই পরীক্ষা নিরীক্ষার সুযোগ কত জায়গাতে আছে বা কত জায়গায় করতে পারে, বা ঢাকার বাইরে আদৌ কি এই রোগ শনাক্ত করার মতো চিকিৎসক অভিজ্ঞ বা বোঝার মতো মানুষ আছেন কিনা? স্যার যেটা বললেন যে আমরা যদি সিস্টিক ফাইব্রোসিস রোগটা সন্দেহ করি তাহলে তো আমাকে ডায়াগনোসিস কনফার্ম করতে হবে। সেক্ষেত্রে যেটা সোয়েট ক্লোরাইড টেস্ট আমরা বলি, ঘাম আগে আমরা পেঁচিয়ে করতাম, এখন কিন্তু আমাদের কন্ডাক্টিভিটি মেথড চলে এসেছে। তো এই কন্ডাক্টিভিটি মেথডে এটা খুব অল্প সময়ের মধ্যে আয়নোটোফোরেসিসের মাধ্যমে আমরা ঘামটা বের করে একটা অ্যামাউন্ট চলে আসে, ঘামের মধ্যে ক্লোরাইড কতটুকু আছে বা সোডিয়াম ক্লোরাইড কতটুকু আছে, সেটা দেখে আমরা বুঝতে পারি যে ওর সিস্টিক ফাইব্রোসিস আছে কিনা। এটা 90-এর উপরে যদি কনফার্মেটরি টেস্ট, এটা গোল্ড স্ট্যান্ডার্ড ফর ডায়াগনোসিস অফ সিস্টিক ফাইব্রোসিস। কনফার্মেটরি টেস্ট আপনি বলতে পারেন জেনেটিক মিউটেশন যদি আমি বের করতে পারি সেক্ষেত্রে, তবে সিস্টিক ফাইব্রোসিসের ক্ষেত্রে এই সোয়েট ক্লোরাইড টেস্টকে গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয়। তো সেক্ষেত্রে পেশেন্টের যদি সিমটমগুলো সাজেস্টিভ থাকে সিস্টিক ফাইব্রোসিসের, তার সাথে যদি সোয়েট ক্লোরাইড টেস্ট আমরা যেটা কন্ডাক্টিভিটি মেথডে করি সেটাতে যদি মোর দেন 90 আসে, তাহলে কিন্তু আমরা মোটামুটি ধরে নিতে পারি তার সিস্টিক ফাইব্রোসিসের প্রবলেম আছে। আমার দুটো সম্পূরক প্রশ্ন আপনার কাছে ছিল যে এটি ঢাকার বাইরে এখন হচ্ছে ঢাকার মধ্যে এটা আপাতত 3টা জায়গায় হয়। সেটা হচ্ছে দিবারাকা হসপিটাল এখানে হয়, এখানে আমরা করি। আরেকটা হচ্ছে বাংলাদেশ শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট, ওখানেও হয়। আর আরেকটা আনোয়ার খান মডারে মনে হয়। তো সেক্ষেত্রে বাইরে কিভাবে ওরা বুঝতে পারে, বাইরে এই সোয়েট ক্লোরাইড করার সুযোগ দেয়, কিন্তু ডাক্তাররা কিন্তু তারপরেও ডায়াগনোসিস করতে পারে। এটা কিভাবে করতে পারে? রোগের লক্ষণ তো এটা আমরা সবাই জানি, অ্যাজ এ ফিজিশিয়ান সবাই জানবে যে কিভাবে সন্দেহ করতে হয়। এরপরে আমরা জানি যে এই রোগে একটা খুব কমন ইনফেকশান হয়, সেটা হচ্ছে সিউডোমোনাস ইনফেকশান। তো সিউডোমোনাস ইনফেকশান যদি আমরা কোনোভাবে আইসোলেট করতে পারি, সেটা স্পুটাম থেকে, ফুসফুসে আর কি, সেটা স্পুটাম থেকে হতে পারে, ন্যাজোফ্যারেঞ্জিয়াল অ্যাসপিরেট, তার ঠোঁট সোয়াব থেকে। তো সিউডোমোনাস যদি পাই, একটা বাচ্চার বারবার নিউমোনিয়া হচ্ছে এবং সিউডোমোনাস ইনফেকশন পাচ্ছে, সেটা তুলনামূলকভাবে কমন পরীক্ষা সবখানেই হয়। সিউডোমোনাস একটা জাস্ট একটা নর্মাল একটা টেস্ট, এটা একটা কালচার করা হয়। তো এই জীবাণুটা পেলে কিন্তু আমাদের ধারণা করতে হবে যে বাচ্চার সিস্টিক ফাইব্রোসিসের প্রবলেম হতে পারে। এবং আরও কিছু টেস্ট আছে, প্রিলিমিনারি টেস্ট, যেমন আমি একটা ইলেকট্রোলাইট একটা করতে দিলাম, তারপর অনেকগুলো জায়গা থেকে ধরার সুযোগ আসলে আছে। আমি ধারণা করব আমার ঘামের টেস্ট করার সুযোগ না থাকলেও আমি কিন্তু কনফার্ম এখানে আসলে চিকিৎসক যদি কম্পিটেন্ট না হন বা যেই কথাগুলো আপনারা বলছেন সেটা যদি তিনি না জেনে থাকেন তাহলে অবশ্যই থাকতে হবে। কঠিন হবে। হ্যাঁ, যেমন আমি একটা বলি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, স্যার যেরকম বললো যে আসলে কি হয় সোয়েট ক্লোরাইড এখানে সিস্টিক ফাইব্রোসিসে ঘামের মাধ্যমে সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড লস হতে থাকে। তো সেটাই মানে কিছু না পারলে তো অন্তত স্যার যেটা বলছেন যে একটা চুমু দিয়েও সম্ভব। হ্যাঁ, সল্টি একটা ফিলিং হয় কিসিং এর সময়, মা বুঝতে পারে, এটা অনেক বাচ্চা এরকম লক্ষণ হতে পারে। সেক্ষেত্রে ইলেকট্রোলাইটে আমরা দেখি বাচ্চার সোডিয়ামটা কম, ক্লোরাইডটা অনেক কম। ক্লোরাইডের লোয়ার লিমিট 88 থাকা উচিত, দেখা যাচ্ছে যে বাচ্চার অনেক কম। রিসেন্টলি আমরা এরকম অনেক পেশেন্ট পেয়েছি, হাইপোক্লোরেমিক মেটাবলিক অ্যালকালোসিস পাওয়া গেলেও কিন্তু আমরা সন্দেহ করব যে এই বাচ্চাটার এরকম সিস্টিক ফাইব্রোসিসের প্রবলেম হতে পারে। আমি স্যারের কাছে একটু একটু অ্যাড করি। এখানে সন্দেহ করলাম যে রোগটা সিস্টিক ফাইব্রোসিস, তো এখন আমরা কি চিকিৎসা দিব কিনা, পার্টিকে বলবো কিনা, কারণ এটা হলো একটা লাইফ লং একটা লাইফ থ্রেটেনিং ডিজিজ। তো সেখানে সাপোর্টিভ চিকিৎসা দেওয়া যেতে পারে, কিন্তু পার্টিকে যদি বলতে হয় যে আপনার সিস্টিক ফাইব্রোসিস হয়ে গেছে, আমার মনে হয় অন্তত ঘাম পরীক্ষা করে সেটা করা যেতে পারে। এই রোগীদের সংখ্যা আসলে বাংলাদেশে কেমন, কতজনকে পেয়েছেন বা ধারণা করছেন আরো বেশি থাকতে পারে, মানে এই পরিসংখ্যানটা যদি একটু। না, সেটা আমাদের যে এক্সপেরিয়েন্স আমরা যা দেখতেছি,
আমাদের রেকর্ডে আছে মোর দেন 200, কিন্তু আমাদের ছাড়া অনেকে চিকিৎসা করে। আমি দেখেছি অনেক পেশেন্ট আবার ইন্ডিয়া চলে যায়, তারা ওখান থেকে চিকিৎসা করে আসে। তো কাজে সেই হিসাবে আমরা যেহেতু ওইভাবে কোনো স্টাডি করি নাই, তো আমার কাছে বলাটা মুশকিল। তবে আমরা কিন্তু পেশেন্ট ভালোই পাই। আমরা আসলে দেখি যে যেই রোগের ব্যাপ্তি বেশি সেটা নিয়ে আলোচনা বেশি, সেটার চিকিৎসা নিয়ে কনসার্ন বেশি সরকার। এটি কি আসলে মানে ওভারলুক করে যাচ্ছে কিনা সরকার, এরকম কোনো না, এটা একটা ব্যাপার আছে একটা কিনা, কারণ এই পেশেন্টদের যা সাফারিং, এইটা আপনার এন্ডের সাফারিংটা কি কি স্যার? যারা যে আসে ভর্তি হয়, আমরা তো দেখতেছি গত প্রায় 20 বছর যাবত দেখতেছি, যারা আসে বারে আসে, বারে ভর্তি হয়, তারপরে তাদেরকে আমরা অক্সিজেন দিতে হয়। অক্সিজেন এখন অনেক মূল্য দিতে হয়, অক্সিজেনের জন্য প্রতি ঘন্টা 100 টাকা দিতে হয়। তো অক্সিজেন প্রয়োজন হয়, অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয়, ফিজিওথেরাপির প্রয়োজন হয়, অকুপেশনাল থেরাপির প্রয়োজন হয়। তো এই জিনিসগুলি আমরা ভালো করে দিতে পারতেছি না তাদেরকে। এটা কি অনেকটা অটিস্টিক পর্যায়ের কিনা আসলে, মানে সমগোত্রীয় তো না? না, মানে স্যার যে অনেকগুলো মানে ট্রিটমেন্ট মডালিটির কথা বলছেন, হ্যাঁ, এগুলি কিন্তু অংশ এটার, এবং এটা মাল্টিডিসিপ্লিনারি। আমাকে রেসপিরেটরি ফিজিশিয়ান লাগবে, চেস্ট ফিজিওথেরাপিস্ট লাগবে, অকুপেশনাল থেরাপিস্ট লাগবে, আমার নার্সিং যে আছে রেসপিরেটরি নার্স লাগবে, তারপরে আপনার যারা পেশেন্টকে চিকিৎসা দেয় এবং বিভিন্ন ধরনের ডিভাইস আছে, আমরা যে তার বুকের ব্যায়ামের জন্য বিভিন্ন ডিভাইস, এগুলি আমাদের ব্যবস্থা করে দিতে হবে। তারপরে যে সোশ্যাল ওয়ার্কার লাগবে পেশেন্টদেরকে, এবং কাউন্সিলার লাগবে, কারণ দীর্ঘমেয়াদী প্রবলেম এই পেশেন্টদেরকে তাদের কাউন্সিল করার জন্য। তো এত দীর্ঘমেয়াদী মেন্টাল সাপোর্ট না দিলে তারা তো মেন্টালি ডিজার্টিং হয়ে যাবে তাদেরকে। ধন্যবাদ। স্যারের কাছে একটু এই প্রসঙ্গে জানতে চাইবো যে তাহলে এই যে এত কিছু লাগে এবং বাংলাদেশের যে আর্থসামাজিক প্রেক্ষাপট, তাতে কি আসলে নির্ণয় করার পরেও এই রোগীকে আসলে চিকিৎসা চালিয়ে নিয়ে যেতে পারছেন কেমন সংখ্যক মানুষ? এটার বিষয় হচ্ছে স্যার যেটা বলছেন, স্যার বলছেন খুব একটা আদর্শ জায়গার কথা, জি, কিন্তু আমাদেরকে তো এখন শুরু করতে হবে। আমি শুরুতেই বলেছি এর চিকিৎসা কিন্তু যে কোনো জায়গায় করা সম্ভব। চিকিৎসাটা কি আসলে? চিকিৎসাটা হচ্ছে তার বুকের মধ্যে কফ জমে যায়। আরেকটা হচ্ছে সে খাদ্য, বিশেষ করে তেল জাতীয় খাদ্য হজম করতে পারে না। তো তেল জাতীয় খাদ্য হজম করতে পারে না, তার কারণ হলো তার তেল জাতীয় খাবার হজম করার জন্য যে এনজাইম প্যানক্রিয়াস থেকে খাদ্যনালীতে আসে, সেটার পরিমাণ কমে যায়, অলমোস্ট বন্ধ হয়ে যায়। তো এটা কিন্তু আর্টিফিশিয়ালি কিনতে পাওয়া যায় খুব সস্তা, সেটা সে 3 বেলা 4 বেলা খেতে পারে খাওয়ার সাথে, তাহলে এই হজম হবে। হজম হলে তার শরীর কিন্তু বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, তার যখনই নিউমোনিয়া হবে, অসুখ হবে, এটাকে যদি আমরা দ্রুত সারিয়ে তুলি, তাহলে তার নিউমোনিয়াটা থাকবে না, তার শারীরিক বৃদ্ধি হবে, সে স্বাভাবিক চলাচল করবে। এদের সমস্যা হয় কফটা বুকের মধ্যে যেখানে থাকে খুব ঘন হয়ে জমে থাকে। স্যার যেটা বলছিলেন চেস্ট ফিজিওথেরাপি, অর্থাৎ বুকের মধ্যে এক ধরনের ফিজিওথেরাপি আছে, হাত দিয়ে এরকম বাড়ি দিয়ে দিয়ে কফটাকে বের করে নিয়ে আসতে হয়। তো এটা কিন্তু নার্সরা যেমন শেখাতে পারবেন, ডাক্তাররাও শেখা খুব সহজ কাজ। এটা বাংলাদেশের ফিজিওথেরাপিস্টরা মোটামুটি সারা দেশে যারা আছেন তারা সবাই জানেন। তো এই বাচ্চা এটা বাবা মাকে শিখিয়ে দিলে, বাবা মা এটা যদি নিয়মিত প্র্যাকটিস করেন, তাহলে বুকে আর কফ জমবে না। বুকে যদি কফ না জমে, তাহলে কিন্তু তার নিউমোনিয়া ঘন ঘন হবে না। অতএব তার চিকিৎসা কিন্তু আমরা শুরু করে দিতে পারি যদি রোগটা ডায়াগনোসিস হয়। আগামীকালই বাংলাদেশের যে কোনো জায়গায় একজন বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ হলেই চলে, উনি চিকিৎসা করে দিতে পারবেন। ধন্যবাদ ডাক্তার সুদীপ্তা রায়। যারা চিকিৎসা নিচ্ছেন, মানে তারা কতদিন সুস্থ থাকতে পারেন, বা আসলে যদি প্রপার চিকিৎসা যদি আপনারা দিতে পারেন, সেই আউটকামটা কেমন? হ্যাঁ, সেক্ষেত্রে এটা ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। ওর ডায়াগনোসিসটা কখন হলো, যদি আর্লি ডায়াগনোসিস হয়, এবং আর্লি বলতে একেবারে প্রথম মাসে যদি হয়ে যায় এরকম, সিমটমের উপর, সিমটমের সিভিয়ারিটির উপরে, এবং প্যারেন্টস যদি যেগুলো সিমটোমেটিক এবং সাপোর্টিভ ট্রিটমেন্ট তাকে থ্রু আউট নিয়ে যেতে হয়, এগুলো যদি নিতে পারে, তাহলে ওয়েস্টার্ন কান্ট্রিতে তো সার্ভাইভাল রেট অ্যারাউন্ড 40 ইয়ার্স, এবং সেক্ষেত্রে আমাদের একটু কম, যেহেতু আমাদের ডায়াগনোসিসটা ডিলে হচ্ছে। তো আমরা আশা করি অ্যারাউন্ড 40 তো আমরাও পারবো, আমরা যদি সেই সাপোর্টটা দিতে পারি। আমরা এখন কতটুকু পারছি, মানে আমাদের এখন পেশেন্টগুলো লেট টিনেই, কিন্তু ম্যাক্সিমাম লেট টিনের মধ্যেই, কারণ আমাদের ডায়াগনোসিস
ডায়াগনোসিসটা করতে দেরি হয়ে যাচ্ছে। তো তবে আমাদের অনেক প্যারেন্টস অনেক কোঅপারেটিভ। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনাকে ডায়াগনোসিস করার পরে কিন্তু আপনাকে রেগুলার একটা ফলো আপ মেনটেন করতে হবে। সেই ফলো আপ অ্যাটলিস্ট 3 মান্থ ইন্টারভেলে হতে হবে, এবং সেই ফলো আপে অনেকগুলো বিষয় দেখার আছে যে তার এখন কোনো ইনফেকশন আছে কিনা, এবং এটা রেসপিরেটরি ইনফেকশনটা সার্ভিলেন্সটা খুব ইম্পর্টেন্ট। আমাদের টার্গেটই হচ্ছে যে তার কোনো ইনফেকশন থাকলে সেটার আমরা প্রম্পট ট্রিটমেন্ট দিব, সেটা সিউডোমোনাস হোক বা অন্য ব্যাকটেরিয়া হোক, সেটা ট্রিটমেন্ট দিতে হবে। এবং তার লাং হেলথ কেমন আছে, স্পাইরোমেট্রি, 8 বছরের বড় বাচ্চা আমরা স্পাইরোমেট্রি করে দেখি তার মানে লাং ফাংশন কীরকম আছে, এবং তার ফিজিওথেরাপিটা রেগুলার করছে কিনা, ড্রাগ কমপ্লায়েন্স, সে রেগুলার ওষুধ নিচ্ছে কিনা, তার আদার কোনো কমপ্লিকেশান ডেভেলপ করলো কিনা। যেমন 10 বছরের পর থেকে বাচ্চাদের প্রতি বছর ইয়ারলি সার্ভিলেন্স করতে হয়। সিস্টিক ফাইব্রোসিস কিন্তু মাল্টি সিস্টেম একটা ডিজিজ, একটা পর্যায়ে গিয়ে দেখা যায় তার অনেক রকম কমপ্লিকেশান হয়, ইভেন ডায়াবেটিস মেলিটাস হতে পারে, তারপর পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন ডেভেলপ করে, তার সিএফ রিলেটেড ক্রনিক লিভার ডিজিজ হতে পারে। তো এরকম প্রত্যেকটা জিনিসের কিন্তু আমাদের সার্ভিলেন্স করতে হয়। তো সেক্ষেত্রে তো এইরকমই আর কি, যদি ফলো আপে ভালো মতো থাকে, পেশেন্ট যদি ড্রাগ মেডিকেশান ঠিক মতো নেয়, কমপ্লিকেশানগুলোর প্রম্পটলি অ্যাড্রেস করা হয়, তাহলে কিন্তু আমরাও আশা করি ওই ওয়েস্টার্নদের মতো 40 এরকম মায়েরা তো আছেন বা এরকম পরিবারও তো আছেন যারা ডেডিকেটেড ফ্যামিলি আছে, রেগুলার আসে আমাদের, কিন্তু আমরা এখন মোটামুটি অনেক পেশেন্টই আমাদের রেগুলারলি আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। অধ্যাপক ডাক্তার লুৎফুল কবির, আপনার কাছে জানবো যে সরকারিতে শুধুমাত্র বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং 2টি বেসরকারি হাসপাতাল মানে ভালোভাবে চিকিৎসা দিতে পারছে বা পরীক্ষা নিরীক্ষা করতে পারছে। এখানে খরচের তারতম্যটা আসলে কত বেশি? খরচটা তো অনেক কিছু নিয়ে চিন্তা করতে হবে। যে পেশেন্টটা যখন আসে তখন যদি রোগটা ধরা পড়ে তখন একরকম, আর যদি ধরা না পড়ে তার জন্য তার যে পরীক্ষা নিরীক্ষা করতে হয় তাকে অনেক টাকা পয়সার খরচ করতে হয়। ইনভেস্টিগেশনের ভিতরে যেটা আছে, বুকের একটা এক্স রে করা দরকার। আর আমি এখানে একটা বলতে চাই যে বাংলাদেশে বুকের এক্স রে বাচ্চাদের রিড করার মতো মানে ডাক্তার মানে যারা করে তার সব বড়দের, তারাই কিন্তু বাচ্চাদেরটা রিড করে। যেমন আমরা যদি সিস্টিক ফাইব্রোসিসের পেশেন্ট দেখি, এক্স রেতে আমরা কী দেখি হাইপার ইনফ্লেশন, তো সাধারণত ওনারা এই জিনিসটা বলে না। তারপরে পেরিব্রঙ্কিয়াল থিকেনিং, এটা বলে না। তারপরে রিং থাকে, মাল্টিপল রিং, এবং সিটি স্ক্যানে এটা ধরা পড়ে জিনিসটা। সেটা রিং টিং বলতে পারে, কিন্তু এক্স রেতে কিন্তু সাধারণত এই জিনিসগুলো আসে না। কারণ আমার মতে যে বাংলাদেশে যারা রেডিওলজিস্ট তারা কিন্তু পেডিয়াট্রিক্স ওরিয়েন্টেড না, এইটা একটা ব্যাপার আছে। এবং এটা শুধু 65 জন্য না, কিন্তু স্যার বড়দের যারা লাং বিশেষজ্ঞ বা ফুসফুস নিয়ে কাজ করছেন তাদের তো এই বিষয়টা তুলনামূলকভাবে বোঝা সহজ না। সহজ, কিন্তু ওনারা তো বড়দেরটাতে ওরিয়েন্টেড। বাচ্চাদের যে লাংস বড় হয়ে যায়, হাইপার ইনফেকশন, ব্রঙ্কিয়াল, এই জায়গাতে তো আপনাদের দুপক্ষের একসঙ্গে কাজ করার সুযোগ আছে বা হয়েছেও বোধহয়। সেটাও তারা কিভাবে ধরতে পারে, যেহেতু রোগী তো আসলে মানে প্রাথমিকভাবে তার কাছেই আসলে যাচ্ছে। এটা একটা ব্যাপার আছে, এক্স রে, তারপরে সোয়েট ক্লোরাইড পরীক্ষা করা, তারপরে সিটি স্ক্যান করা, তারপরে যদি প্রয়োজন হয় এই যে ব্লাড টেস্ট করা। এবং আমরা কিন্তু আবার এটা কি এই সিস্টিক ফাইব্রোসিস আমরা প্রথমত তা মনে করি না, অনেক কিছু হতে পারে। সাধারণত বারে বারে যদি নিউমোনিয়া হয় তা আমরা চিন্তা করি তার কি ভাইরাল ইনফেকশন হলো, তার কি টিউবারকুলোসিস হলো, তার কি অ্যাসপিরেশন সিনড্রোম, খেতে গিয়ে বমি করে শ্বাসকষ্ট হচ্ছে, তার কি প্রতিরোধ ক্ষমতা কম, তার কি সিস্টিক ফাইব্রোসিস, না তার কি আরও অনেক জটিল অসুখ আছে, এগুলি সব চিন্তা করে কিন্তু পরীক্ষা করতে হবে আমাকে। তারপরে আমরা লাস্টে তাকে সিটি স্ক্যান অথবা ব্রঙ্কোস্কোপি ওগুলি আমরা জন্য পাঠাই। তার জন্য কিন্তু খরচ কিছু আছে। তারপরে কিন্তু যখন চিকিৎসা তাকে দেওয়া হবে, বলা হয়েছে মাল্টিডিসিপ্লিনারি, এখানে অনেকটা বিশাল টিম থাকে একটা। যদি আমি ভালো করে চিকিৎসা দিতে যাই, ফিজিওথেরাপিটা যে এয়ারওয়ে ক্লিয়ারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা প্রফেসর শাকিল বলল। আমি যদি তার চেস্টটাকে ক্লিয়ার করতে না পারি, মূল সমস্যা হলো ওখানে মিউকাস জমে যায়, স্টিকি হয়ে যায়। আমাদের নর্মাল যে মিউকাস আছে সব আস্তে বের হয়ে যায়, চলে আসে, ওদেরটা বের হয় না। ওদেরটা বের হয় না, স্টিকি হওয়ার জন্য ওইখানে জীবনে একবার ঢুকলে এটা আর সারা জীবনে বের হয় না। তো এইটার জন্য ফিজিওথেরাপিটা ইম্পর্টেন্ট। তারপরে তাদের রিপ্লেসমেন্ট জন্য দরকার যেটা, তাকে মাল্টিভিটামিন যেগুলি লিভারে তৈরি হয়, এগুলি প্যানক্রিয়াসে এনজাইম যে প্রয়োজন হয় অ্যাবজর্পশনের জন্য, সেগুলি তাকে রিপ্লেস করতে হবে। তাকে ভিটামিন দেওয়ার পরে তাকে ভিটামিন ই দিতে হবে, এ দিতে হবে, কে দিতে হবে, তারপরে ক্যালসিয়াম দিতে হবে, তারপরে আর নেবুলাইজেশন থেরাপি, এটা কিন্তু ব্যায়ামের মাধ্যমে ভালো চেস্ট ফিজিওথেরাপি দেওয়া হয়।
একবার ইয়ে সলভেট দিয়ে করা হয়, আবার দেওয়া হয় 3% দিয়ে, তারপরে ব্যায়াম করা হয়, তারপরে বুটেকট দিয়ে নেবুলাইজ করা হয়। এর একটু মানে কাম্বারসাম, কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। মানে বেসরকারিতে খরচটা বেশ ভালোই আর কি, সরকারিতে খরচ কম হলেও এই মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ কি সরকারি হাসপাতালে আছে? সরকারি হাসপাতালে একটা সেন্টার তো লাগবে। যদি আমরা সেন্টার অর্গানাইজ করতে পারি, জি, সেখানে ডায়াগনোসিস হবে এবং এখানে ম্যান পাওয়ার থাকবে, যারা রেসপিরেটরি ফিজিশিয়ান থাকবে, নার্স থাকবে, তারপরে পালমোলজিস্ট থাকবে এবং সবাই মিলে চিকিৎসা দিবে। যেহেতু চিকিৎসকরাই এটি খুব ভালোভাবে জানেন না বা জানানো হয়নি, সেক্ষেত্রে জিপি প্র্যাকটিশনাররা আসলে সেভাবে আমাদের বাংলাদেশে আসলে নাই, বা রেফারেল সিস্টেম তো চালু নাই। সেক্ষেত্রে কোন পর্যায় পর্যন্ত যে কোনো একজন চিকিৎসকের কাছে, যার কাছেই যাক না কেন, তিনি কোন সময় পর্যন্ত রোগীটা নিয়ে ছেড়ে দিবেন? কারণ ছাড়ার প্রবণতা আমাদের দেশে কম, আপনি জানেন, বলেন। তাহলে যেটা করতে হবে আমাদের ডক্টর হিসেবে, কোনো বাচ্চার যদি ফার্স্ট টাইম হলো ট্রিটমেন্ট দিলাম, সেকেন্ড টাইম, কোনো বাচ্চার থার্ড টাইম যদি বারবার নিউমোনিয়া হচ্ছে, সেই নিউমোনিয়াটা শুধু চিকিৎসা না করে তার আন্ডারলাইং কজটা আমাদের বের করার চেষ্টা করতে হবে। তো যে কোনো চিকিৎসক যেখানেই থাকুক, তার যদি সেই ফ্যাসিলিটিটা তার জায়গায় না থাকে, অবশ্যই উচিত পেশেন্টকে রেফার করা, অ্যাটলিস্ট সেকেন্ড থার্ড টাইমের পরই রেফার করে দিলে। এবং আমরা স্যার যেটা বললো যে রিকারেন্ট নিউমোনিয়া হোক বা রিকারেন্ট হুইস, এটার আন্ডারলাইং অনেক কজ থাকে। আমরা পেশেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি, আমরা যদি একটা ডিটেইলড হিস্ট্রি নেই, সেগুলোর উপর বেস করেই কিন্তু আমরা প্রায়োরিটাইজ করতে পারি যে আসলে ওটা কী হতে পারে, ওর কি হার্টের প্রবলেম আছে। আমরা যদি হার্টে একটা মারমার পাই, তখন আমরা কিন্তু চিন্তা করবো তার কনজেনিটাল হার্ট ডিজিজের জন্যই বারবার নিউমোনিয়াটা হচ্ছে। আর সিস্টিক ফাইব্রোসিসের তো স্পেসিফিক কিছু লক্ষণ আছে, ইমিউনোডিফিসিয়েন্সির কিছু লক্ষণ আছে, তো সেইভাবে আমরা কিন্তু প্ল্যান করি। তো এটা তো পেরিফেরিতে সবসময় সম্ভব না। তো সেই জন্য ডক্টর হিসেবে উচিত হবে 2বার বা 3বার, কোনো বাচ্চার যদি বারবার শব্দ হতে থাকে, যেটাকে আমরা হুইস বলি, অথবা নিউমোনিয়া হতে থাকে, উচিত তার যেখানে এগুলো ফ্যাসিলিটি আছে সেখানে রেফার করা পেশেন্টের। ধন্যবাদ। আমি স্যারের কাছে জানবো যে আমাদের যে কোনো বড় কিছু চালুর ক্ষেত্রে বা প্রসার ঘটানোর ক্ষেত্রে আমাদের পুরনো মেডিকেল কলেজগুলোকে আসলে দায়িত্ব দেয়া হয়, বা সরকার নিজে থেকে স্বপ্রণোদিত হয়ে দায়িত্ব নেয়। সেক্ষেত্রে এই রোগের প্রতিকারের ক্ষেত্রে বা প্রতিরোধ তো ভিন্ন প্রসঙ্গ, আসলে সরকার কি করতে পারে? আমি আগে সুদীপ্তার এই জায়গাটাকে একটু একটা কথা বলে দিই। যেহেতু এটা শিশুদের রোগ, অর্থাৎ শিশু বিশেষজ্ঞদের মধ্যে এই বিষয়ে পর্যাপ্ত ধারণা বারবার নিয়ে যেতে হবে। জি, এইটা একটা কাজ। দ্বিতীয়ত কাজ, এখানে আমি একটু জানতে চাই যে শিশুদের যত বড় প্রোগ্রাম বাংলাদেশে হয়, সেই জায়গা থেকে সিস্টিক ফাইব্রোসিসের উপর আলাদা করে আপনারা কোনো প্রেজেন্টেশন দেন কিনা, সেটা কি কমনলি হয়ে থাকে কিনা? আমরা আমাদের যেই অর্গানাইজেশন আছে, বাংলাদেশ পেডিয়াট্রিক পালমোলজি ফোরাম, আমরা এর জন্য নিয়মিতভাবে প্রতিটা সেকশনে সিস্টিক ফাইব্রোসিস নিয়ে আলোচনা করি। কিন্তু চিকিৎসকদের সচেতনতার জন্য আলাদা করে আমাদের নন কমিউনিকেবল ডিজিজ বলে একটা প্রোগ্রাম আছে সরকারের, লাইন ডিরেক্টর আছেন। সেই নন কমিউনিকেবল ডিজিজ অ্যাজমা নিয়ে কাজ করছেন এই মুহূর্তে। জি, তো তারা এই ধরনের অরফ্যান ডিজিজ বলা হয়, মানে যেগুলো অনাথ রোগ, এই রোগের কোনো কেউ না। কিন্তু বর্তমান যিনি স্বাস্থ্যের মহাপরিচালক হলেন, তিনি কি অসংক্রামক রোগের লাইন পরিচালক ছিলেন আর কি, কিন্তু তিনি তো অনেক কিছুকে আসলে সিরিয়াসলি নেন, তিনি তো নিতে পারতেন না। এটা তো আসলে আলোচনায়, এই আজকে যে আপনি আলোচনা করলেন, সম্ভবত সিস্টিক ফাইব্রোসিস নিয়ে এত দীর্ঘ টিভি প্রোগ্রাম, জি জি, এই এখনই টিভি করেছে, ধন্যবাদ। করেননি। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আপনার কাছে আবার আসছি। অধ্যাপক শাকিল, মানে বিরতির আগে আমরা শেষ করতে পারিনি যে এই মেডিকেল কলেজগুলো নিয়ে আসলে আরও কি পরিকল্পনা করা যায়। খুব সহজ কাজ, যে সিস্টিক ফাইব্রোসিসের যে মূল লক্ষণগুলো আছে, এ নিয়ে যদি আমরা ছোটোখাটো একটা লিফলেটের মতো ছোট্ট একটা 5 পৃষ্ঠার বইয়ের মতো করতে পারি, এবং এটা সারা দেশে শিশু চিকিৎসকদের মধ্যে ছড়িয়ে দিতে পারি, খুব এই সহজ কাজ করলে সবার কাছে এই তথ্যটা পৌঁছে যায়। এবং এই উদ্যোগটাকে নিতে হবে সরকারের তরফ থেকে। আমরা যারা টেকনিক্যাল গ্রুপ আছি, আমরা কিন্তু এই ব্যাপারে সহায়তা দিব, কি করতে হবে সেটা আমরা জানিয়ে দিব। ধন্যবাদ। ডাক্তার সুদীপ্ত, আপনার কাছে জানবো যে প্রতিরোধের ক্ষেত্রে
যেই পরিবারগুলোতে এই রোগটা এসে পড়েছে বা যেহেতু এটা জেনেটিক্যাল রোগ এবং বংশের প্রভাব আমরা অনেকগুলো রোগে আসলে দেখি, আরও আগেই কি আসলে এটি পরীক্ষা করার জন্য বা সন্দেহ করার জন্য ওই পরিবারকে আসলে কিছু করতে পারে কিনা? করা যেতে পারে। আসলে এটা তো আমি বলেছি এটা একটা জেনেটিক রোগ যেটাকে আমরা অটোজোমাল রিসেসিভ বলি। তো সেক্ষেত্রে যেই পরিবারে একটা বাচ্চার সিস্টিক ফাইব্রোসিস আছে তার কিন্তু প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে রিস্ক থেকেই যায় এই রোগটা হওয়ার। তো সেক্ষেত্রে আমরা কিন্তু স্কিপ জেনারেশনও তো হতে পারে আসলে, বা পরবর্তী জেনারেশন হতে পারে। এটা হচ্ছে কি প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে অটোজোমাল রিসেসিভের ক্ষেত্রে যেটা চান্স থাকে 25% চান্স থাকে রোগটা হওয়ার, 50% চান্স থাকে রোগের বাহক হওয়ার, আর 25% একদমই সে বাহকও হবে না, কোনো রোগও থাকবে না। তো কোনো প্যারেন্টস যদি নেক্সট কোনো ইস্যু নিতে চায় সেক্ষেত্রে কিন্তু আমরা জেনেটিক কাউন্সেলিংটাও আমাদের কিন্তু ট্রিটমেন্টের একটা পার্ট। প্যারেন্টসকে আমরা রোগের সব কিছু ডিটেলে প্যাথোফিজিওলজি থেকে শুরু করে সব কিছু ডিটেলে এক্সপ্লেন করি। তো সেক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের পর্যায়ে আমরা তাদেরকে বলি যে নেক্সট ইস্যু যদি তারা নিতে চায় তাহলে কি করতে হবে। এটা কিন্তু এই রোগ তার বাচ্চার আছে কি না এটা কিন্তু গর্ভাবস্থায় পরীক্ষা করার ব্যবস্থা আছে। আচ্ছা, প্রথম সপ্তাহে ফার্স্ট ট্রাইমেস্টার বা সেকেন্ড ট্রাইমেস্টারে যেটা আমরা বলি কোরিওনিক ভিলাস। সেই ট্রাইমেস্টারে যে পরীক্ষাগুলো রুটিন করা হয় তার মধ্যে কি এটা আসে কোনোভাবে বা করা হয়? এটা রিস্ক যেই ফ্যামিলিতে রিস্ক আছে তারা করবে, সবার তো রুটিনলি করার দরকার নেই। সেটি কি গাইনি চিকিৎসকরা জানেন কিনা? সেটা গাইনি চিকিৎসককে তার ফ্যামিলিতে এরকম একটা সিস্টিক ফাইব্রোসিসের বাচ্চা আছে সেটা মানে সেই ওরিয়েন্টেশন সেভাবে আসলে মানে থরলি আসলে তবে হয়নি। কোনো প্যারেন্টস চাইলে সেটা কিন্তু সে পরীক্ষা করে, এবং এই স্যাম্পল এই পরীক্ষাটা বাংলাদেশে হয় না, আমরা স্যাম্পল ইন্ডিয়াতে পাঠাই, এবং তো সেক্ষেত্রে প্যারেন্টস ডিসিশন নেবে যে সে প্রেগন্যান্সিটা ক্যারি করবে কি করবে না, সেটা সম্পূর্ণ তাদের। ধন্যবাদ স্যার। আমি শেষ প্রশ্ন আপনাকে দিয়েই করতে চাই যে এই যে আমাদের এত দীর্ঘ আলোচনা, মানে সেখানে কোন চ্যালেঞ্জ আসলে বাদ পড়ছে, আমাদের আরও কি চ্যালেঞ্জ আসলে রয়ে গেল এবং সমাধানে আসলে সুনির্দিষ্টভাবে আর কি করা উচিত? আমি প্রফেসর শাকিলের কথা টেনে বলতে চাই যে আমাদের মেডিকেল কলেজে যদি আমরা পালমোলজি ডিপার্টমেন্টকে অর্গানাইজ করতে পারি, ওখানে অনেক ডিপার্টমেন্ট আছে, যেমন হেমাটোনকোলজি আছে, নেফ্রোলজি আছে, নিউরোলজি আছে, পালমোলজি এত অসুখ, শিশু পালমোলজি এত অসুখ এখানে। আপনারা তো বলেন 65% মানে শিশুদের রোগের ভিতরে মুখব্যাধির 67-68%, সেই অনুযায়ী তো পদায়ন বা নিয়ম এগুলো তো আসলে নাই। কোনো দেশে কিন্তু পাইপলাইনে সেই ধরনের কোনো ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট নাই, কোনো ফ্যাসিলিটি ডেভেলপ করে না, এবং এইটা খুবই জরুরি। এবং যদি ডিপার্টমেন্ট অর্গানাইজ হয়ে যায় তাহলে কিন্তু এই জিনিসগুলো সব চলে আসবে। কিন্তু এই চিকিৎসকগুলো যদি নিয়োগ দিতে চায় সরকার, তারা কি আছে অক্ষমান তালিকায়? না, এখন হচ্ছে কি আমাদের ডাক্তার তো আছে, শিশু ডাক্তার আছে না, তারা তো গিয়ে ট্রেনিং নিয়ে তারা শিখতে পারবে, তাদের তো বেসিক ফাউন্ডেশন আছেই। তো যদি বলে না এরকম পালমোলজিস্ট লাগবে, সেটা তো আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এটা একটা আমাদের একটা কোর্স চালু হয়ে গেছে, কোর্স চালু হয়েছে, সেখানে আসবে। তার একটা হলো কি যদি প্যারেন্টসকে ইনভলভ করা যায়, যেমন আমরা এবার আমার কিছু প্যারেন্টসকে মানে বললাম আপনারা আসেন ওয়ার্ল্ড 65 ডেতে, উনি আমাকে বলছে স্যার 50 জন জোগাড় হয়ে গেছে, মানে আরও আসতে পারে। তো আমরা 50 জন লিমিট রাখতেছি। তাদেরকে এনে তাদের যদি একটা প্যারেন্টস অ্যাসোসিয়েশন করা যায় এবং উপরন্তু একটা 65 ফাউন্ডেশন করা যায়, তাহলে কিন্তু আমরা একটা দিক নির্দেশনা পাবো। আমরা এইসব নিয়ে আমাদের প্যারেন্টস একটু বলবো স্যার, প্যারেন্টসের ক্ষেত্রে যে চ্যালেঞ্জটা বলে যে আমাদের সবচেয়ে সমস্যা হচ্ছে তার মান্থলি একটা বাচ্চার জন্য এক্সট্রা অ্যারাউন্ড 10,000 তাদের এক্সট্রা খরচ হচ্ছে। এটা বেয়ার করা কিন্তু সকলের জন্য। যেটা পেশেন্ট বলছিল না 30 থেকে 40 লাখ টাকা খরচ হয়েছে, তার 13 বছর বয়স, আমি হিসেবে করে দেখলাম তার প্রতি মাসে 20,000 টাকা খরচ হয়েছে। এই জিনিসটা কোত্থেকে পাবে সে? তার জন্য তার সাপোর্ট লাগবে না একটা জিনিস। আমরা আশা করছি এই সমস্যার সমাধান হবে, মানুষের আসলে জানার প্রয়োজন। আপনাদের তিনজনকে না, আপনার অনেক ধন্যবাদ। এই যে এখন টিভি যে এই ধরনের একটা ডিজিজ নিয়ে এত দীর্ঘমেয়াদী আলোচনা করলো এবং আমাদের সুযোগ দিয়েছে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, সিস্টিক ফাইব্রোসিস সম্পর্কে আপনারা জানলেন, এটি আরও ভালোভাবে গভীরভাবে জানা প্রয়োজন। আমাদের আসলে চিকিৎসকদেরকেও জানতে হবে, সেটি গাইনি চিকিৎসক বলি, যারা বক্ষব্যাধি নিয়ে বড়দের যারা কাজ করেন তাদের জানতে হবে, বিশেষ করে শিশু বিশেষজ্ঞদের জানা খুবই জরুরি। এবং মায়েদের আপনারা কিন্তু গুগল করলেও আসলে জানতে পারেন যে এই রোগের লক্ষণগুলো আসলে কী কী, এবং সমস্যা সমাধানে আপনি যত দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আসতে পারবেন যিনি এটি নিয়ে কাজ করছেন, আপনি হয়তো সুস্থ জীবনে আপনার সন্তানকে নিয়ে যেতে পারবেন। আমরা সেই প্রত্যাশায় রইলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।